রাতের আকাশের বিন্দু বিন্দু তারা বা স্টার, যাদের উজ্জ্বলতা দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই। আর দিনের আলোর উজ্জ্বলতার কথা না হয় বাদই দিলাম, যা আমরা সূর্য থেকে পাই। সো বন্ধুরা, এই বিষয়গুলোর উপর নির্ভর করে যদি কোনো সাধারণ মানুষকে এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল জিনিস কি তা প্রশ্ন করা হয়, তাহলে সে নিশ্চয়ই সূর্যের নামই নেবে। এবং একজন সাধারণ মানুষের মতামত অনুযায়ী এটি একদম সঠিক, কারণ পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল বস্তু সূর্যকেই মনে হয়। কিন্তু আমরা সবসময় যা দেখি সেটি যে বাস্তবে সত্যি হবে এমনটি নয়। যেমন যদি আমরা একটি 100 ওয়াটের লাইট বাল্ব আমাদের হাতে নিয়ে দেখি, তাহলে সেটি আমাদের থেকে কোটি মাইল দূরে অবস্থিত সূর্য থেকেও বেশি উজ্জ্বল দেখাবে। কিন্তু আসলে বাস্তবটা কি সেটা আমরা সকলেই জানি। এই জন্যই ব্রাইটনেস এই ব্যাপারের উপর নির্ভর করে যে কোনো অবজেক্ট কত দূর থেকে আমাদের কাছে তার আলো পৌঁছাচ্ছে। বন্ধুরা, এখান থেকে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায় যে আকাশে যে জিনিসটি আমাদের কাছে সবচেয়ে উজ্জ্বল দেখায়, এমনটি জরুরি নয় যে সেটি বাস্তবেও সবচেয়ে উজ্জ্বল হবে। আমরা পৃথিবী থেকে তাদের যে ব্রাইটনেস দেখি সেটি তার অ্যাবসোলুট বা বাস্তব ব্রাইটনেস নয়, সেটি হলো তার অপারেন্ট ব্রাইটনেস। অর্থাৎ সেটি পৃথিবী থেকে আমাদের কতটা উজ্জ্বল দেখাচ্ছে, যেটি তার বাস্তব উজ্জ্বলতা নয়। আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল জিনিস সম্পর্কে, যেটি জানার জন্য আমরা মাপব সেই বস্তুটির বাস্তব উজ্জ্বলতা বা অ্যাবসোলুট ম্যাগনিটিউড। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের অনেকেই হয়তোবা জানি যে আলোর উজ্জ্বলতা বা ব্রাইটনেসকে মাপার জন্য যে ইউনিটটি ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাবসোলুট ম্যাগনিটিউড, যেটি একটি বিপরীত লোগারিদমিক স্কেল। অ্যাবসোলুট ম্যাগনিটিউড নাম্বার যত কম বা নেগেটিভ হবে, তার উজ্জ্বলতা বা ব্রাইটনেসও ততই বেশি হবে। অর্থাৎ যার নাম্বার যত কম হবে সেটি তত বেশি উজ্জ্বল হবে। সো অবভিয়াসলি আমরা এখানে যে জিনিসটির খোঁজ করছি তার ব্রাইটনেসের নাম্বার এই স্কেলে সবচেয়ে কম হওয়া দরকার। সো সবচেয়ে শুরুতে দেখা যাক যে আমাদের সূর্য, যেটি আমাদের কাছে সবচেয়ে উজ্জ্বল লাগে, সেটি এই স্কেলে কোথায় আসে। তো আমাদের সূর্যকে যদি আমরা আমাদের ইউনিভার্সের বাকি অন্য সব তারা বা অন্যান্য উজ্জ্বল বস্তুর সাথে দাঁড় করিয়ে কম্পেয়ার করি, তাহলে সূর্যের বাস্তবিক ব্রাইটনেস বা অ্যাবসোলুট ম্যাগনিটিউড হবে 4.8, যেটি খুব একটা খারাপ না। এখন চলো আমরা আমাদের এই সূর্যকে তুলনা করি পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারার সাথে, যার নাম হলো সিরিয়াস। সিরিয়াস রাতের আকাশে দেখতে পাওয়া তারাগুলোর মধ্যে সব থেকে উজ্জ্বল তারা, এবং এটি আমাদের থেকে প্রায় 8.6 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এই তারাটির অ্যাবসোলুট ম্যাগনিটিউড হলো 1.46। যেহেতু এটি একটি লোগারিদমিক স্কেল, সেহেতু এই তারাটি আমাদের সূর্যের তুলনায় প্রায় 22 গুণ বেশি উজ্জ্বল। যদি এখন তোমাদের কাছে এই তারাটি আমাদের মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারা বলে মনে হয়, তাহলে R136A1 সম্বন্ধে জানলে তোমরা আরও বেশি অবাক হয়ে যাবে। R136A1 সূর্যের তুলনায় প্রায় 256 গুণ বেশি বড়, এবং এটি মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারা, এবং এর অ্যাবসোলুট ম্যাগনিটিউড হলো -12.16। যেমনটি তোমাদের আগে বলা হয়েছিল যে নাম্বার যত কম বা নেগেটিভ হবে, তার উজ্জ্বল বা ব্রাইটনেসের মাত্রাও তত বেশি হবে। তো যেখানে আমাদের সূর্যের অ্যাবসোলুট ম্যাগনিটিউড হলো 4.8, সেখানে R136A1 এর ম্যাগনিটিউড হলো -12.16, এবং সেজন্যই এটি সূর্যের তুলনায় 86 গুণ বেশি উজ্জ্বল। আর যদি এটি আমাদের সূর্যের জায়গায় থাকতো, তাহলে এটির এক ঝলকই পৃথিবীতে অবস্থিত সব মানুষকে অন্ধ করে দিতে পারত। কিন্তু শুনলে অবাক হবে যে এই এত উজ্জ্বল তারাটিও আমাদের মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু নয়। তোমাদের মধ্যে হয়তোবা অনেকেই জানো যে যখন কোনো বিশালাকার তারার মৃত্যু হয়, তখন প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটে, যাকে আমরা সুপারনোভা বা হাইপারনোভা বলে থাকি। এবং এই সুপারনোভার সময় তারাটি এতটা এনার্জি বা শক্তি নিয়ে বাস্ট হয় যে সেখান থেকে একটি পাওয়ারফুল লাইট বিম বের হয়, যেটিকে আমরা বলে থাকি গামা রে ব্রাস্ট, যেটি যে কোনো তারার থেকে অনেক বেশি উজ্জ্বল এবং মাত্র কয়েক সেকেন্ডেই
এটি এতটা এনার্জি রিলিজ করে যেটি আমাদের সূর্য তার কয়েক হাজার বছরের জীবনকালে রিলিজ করে থাকে। এবং আমাদের পৃথিবী থেকে কিছু লাইট ইয়ার্স দূরে এমন একটি তারা আছে যেখানে নিকট ভবিষ্যৎ এই রকম একটি বিস্ফোরণ হতে পারে। এই তারাটির নাম হলো WR104 এবং সায়েন্টিস্টদের ক্যালকুলেশন অনুযায়ী যদি এখানে গামা রে ব্লাস্ট হয় এবং সেটি যদি ডাইরেক্টলি পৃথিবীর দিকে পয়েন্ট করে তাহলে সেই রেডিয়েশনটির কেবলমাত্র 10 সেকেন্ডই আমাদের ওজোন লেয়ার 25% নষ্ট করে দিতে পারে, যার ফলে পৃথিবী থেকে বহু প্রজাতির জীব বিলুপ্ত হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত ডেটোনেট করা নিউক্লিয়ার বোম যেটি পৃথিবীতে টেস্ট করা হয়েছিল সেটির পাওয়ার এই গামা রে ব্লাস্টের আশেপাশেও ছিল না। সেখানে এই WR104 আমাদের পৃথিবী থেকে 7-8 to 8 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে, যেটিকে আমরা খালি চোখে দেখতেও পারি না। সো এখান থেকে হয়তোবা তোমরা কিছুটা ধারণা করতে পারছো যে এটি কতটা পাওয়ারফুল বা উজ্জ্বল জিনিস হবে। কিন্তু এই গামা রে ব্লাস্টটি শুধুমাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয় এবং এটিও মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তু নয়। যদি আমরা আমাদের ইউনিভার্সের সবচেয়ে উজ্জ্বল বস্তুকে দেখতে চাই তাহলে আমাদের মহাবিশ্বের সবচেয়ে ডার্কেস্ট অর্থাৎ অন্ধকার বস্তুকে দেখতে হবে। এবং এই মহাবিশ্বের সবচেয়ে ডার্কেস্ট বস্তু কোনটি সেটি তো আমরা সবাই জানি। সেটি আর কিছু নয়, সেটি হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী হয় যে সেটি মহাকাশে অবস্থিত সূর্যের মতো বড় বড় তারাকেও নিমিষেই নিজের মধ্যে টেনে নেয় এবং নিঃশেষ করে ফেলে। এবং এই জিনিসগুলো নিজের মধ্যে টেনে নেওয়ার সময় এমন একটি ব্যাপার ঘটে যেটি মহাবিশ্বের যে কোনো বস্তু থেকে অনেক গুণ বেশি উজ্জ্বল। যখন ব্ল্যাক হোলের গ্র্যাভিটি কোনো তারাকে নিজের দিকে আকর্ষণ করে তখন সেই দৃশ্যটা কিছুটা এমন দেখায়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেটি তারাটির গ্যাস এবং গ্রেভিস কীভাবে ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হয়ে সেখানে মিশে যাচ্ছে এবং ব্ল্যাক হোলের আশেপাশে একটি ডিস্কের ফর্ম হচ্ছে। এই জিনিসটিকে তার এমন আকারের জন্য একে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। এই গ্যাস এবং গ্রেভিসগুলি এতটাই তেজ গতিতে এর সাথে মিশে যায় যার কল্পনাও আমরা করতে পারবো না। কিন্তু যেমনটি আমরা জানি যে যে কোনো গরম জিনিসই গ্লো করে, ঠিক তেমনি গ্যাস ও পদার্থের এতটা তেজ গতিতে ঘর্ষণের কারণে এই ডিস্কগুলি গ্লো করতে থাকে প্রচণ্ড উজ্জ্বলতার সাথে। এবং মহাবিশ্বের এই ব্রাইটনেসকে বলা হয় কোয়েজার। সর্বপ্রথম কোয়েজার 3C273 কে নাসা ট্রেস করেছিল, যার অ্যাবসলিউট ম্যাগনিটিউড ছিল -26.7, অর্থাৎ এটি আমাদের সূর্যের তুলনায় প্রায় 4 ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল। এবং যদি এটিকেও আমরা আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে তুলনা করি তাহলে এই কোয়েজারটির ব্রাইটনেস আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্রাইটনেসের তুলনায় 100 গুণ বেশি হবে। যদি আমরা এই 3C273 কোয়েজারটিকে 31 লাইট ইয়ার্স দূর থেকে দেখতে পাই তাহলে এটিকে আকাশে আমরা সূর্যের মতো চমকাতে দেখব, যেটি কেবলমাত্র 8 লাইট মিনিট বা 14,96,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। কোয়েজার সাধারণত দেখা যায় গ্যালাক্সির সেন্টারে, কেননা যে কোনো গ্যালাক্সির সেন্টারে মেইনলি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। গ্যালাক্সির এই সেন্টারকে বলা হয় একটি গ্যালাকটিক নিউক্লি এবং সেখানে তৈরি হওয়া কোয়েজার্সের এনার্জি রিলিজ হয় রেডিয়েশন জেটসের রূপে। একটি রেডিয়েশন জেটস দেখতে কিছুটা এই রকম। যদি আমাদের পৃথিবী এই কোয়েজার্সের ডাইরেক্ট রেঞ্জে পড়ে, অর্থাৎ যদি এই কোয়েজার্সের আলো স্ট্রেট ডাইরেকশন আমাদের পৃথিবী পর্যন্ত আসে তাহলে এই কোয়েজার্সকে বলা হয় ব্লেজার। এবং এখনও পর্যন্ত দেখতে পাওয়ার সবচেয়ে ব্রাইটেস্ট কোয়েজার হলো 3C454.3 এবং এর অ্যাবসলিউট ম্যাগনিটিউডের পিক লেভেলে রেকর্ড করা হয়েছে -31.4, অর্থাৎ এটি আগের কোয়েজারটির থেকেও অনেক বেশি উজ্জ্বল। অর্থাৎ যেমনটি বলেছিলাম যে অ্যাবসলিউট ম্যাগনিটিউড যত কম হবে তার ব্রাইটনেসও তত বেশি হবে। যেমন ধরো এই ছবিটি দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পারো যা হাবল টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা হয়েছিল।
এই ছবিটিতে ডান দিকে অবস্থিত এই তারাটি আমাদের পৃথিবী থেকে মাত্র কয়েকশো লাইট ইয়ার্স দূরে অবস্থিত এবং এর বাম দিকে যে উজ্জ্বল বস্তুটি দেখতে পাচ্ছ সেটি দেখে তারাটির পাশে মজুদ আরেকটি তারা বলে মনে হলেও বন্ধুরা, এটি আসলে কোনো তারা নয়, এটি হলো একটি কোয়েজার, যেটি আমাদের পৃথিবী থেকে প্রায় 900 কোটি লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। কিন্তু কোয়েজার্সগুলো এত দূরে কেন থাকে? আসলে এই কোয়েজার্সের ঝলক যেটি আজকের সময় আমাদের পৃথিবী পর্যন্ত আসছে, অর্থাৎ আমরা দেখছি সেটি লাখো কোটি বছরে পুরনো হয়, অর্থাৎ অতীতকে আমরা বর্তমানে দেখছি। কারণ এই কোয়েজার্স থেকে তৈরি হওয়া আলোকে এত দূরত্ব অতিক্রম করে আমাদের পৃথিবী পর্যন্ত আসতে অনেক লম্বা সময় পার করতে হয়। এটি এমন একটি যাত্রা যা এই কোয়েজার্সগুলোর জীবনকাল থেকেও অনেক বেশি হয়। অর্থাৎ যদি কোনোভাবে আমরা বর্তমান সময় টেলিপোর্ট করে 900 কোটি লাইট ইয়ার্স দূরে এই কোয়েজার্সের কাছে পৌঁছেও যাই, তাহলে হয়তো এই কোয়েজারটি আমরা আজ আর দেখতে পাবো না। কারণ আমরা আজ আমাদের প্রেজেন্টে যে কোয়েজার্স দেখছি তা কোটি কোটি বছর আগে তৈরি হওয়া, যেগুলোর অস্তিত্ব এখন নাও থাকতে পারে, অথচ আমরা দেখছি। বেশিরভাগ কোয়েজার্স আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি প্রাক্কালে উৎপন্ন হয়েছিল, কারণ তখনকার সময় মহাকাশে তারার সংখ্যাও অনেক বেশি ছিল এবং কাছাকাছিও ছিল। আর এই জন্য ওই সময় ব্ল্যাক হোলও অনেক বেশি তারা কনজিউম করে নিত। নীল ডিগ্রেড টাইসনের মতামত অনুসারে কোনো ব্ল্যাক হোলের এই কোয়েজার্স উৎপন্ন করার জন্য প্রত্যেক বছর অন্তত 10টি তারাকে কনজিউম করতে হবে। তো যত বেশি ব্ল্যাক হোল এই তারাগুলোকে গিলবে, তত বেশি এই ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এটি এমন পর্যায়ে পৌঁছে যাবে যে তখন সেটি আর স্টার্সকে ভেঙে টুকরো টুকরো করে গিলবে না, বরং একবারে সম্পূর্ণটা গিলে নেবে। আর সেজন্যই তখন না কোনো অ্যাক্রিশন ডিস্ক তৈরি হবে, না কোনো কোয়েজার। এজন্যই কোনো ব্ল্যাক হোল যখন আস্তে আস্তে বড় হয় তখন সেটি কোনো কোয়েজার্সও কম তৈরি করে এবং এজন্যই আজকের সময় কোয়েজার্স আমাদের থেকে এত দূরে মজুদ আছে। কিন্তু তার মানে এই নয় যে এই কোয়েজার্স ভবিষ্যতে আর উৎপন্ন হবে না। এই কোয়েজার্স আমাদের এইখানেই ভবিষ্যতে উৎপন্ন হতে পারে, যখন আজ থেকে 300 থেকে 500 কোটি বছর পর অ্যান্ড্রোমিডা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি একে অপরের সাথে মিলে যাবে। তখন এই গ্যালাক্সি দুটোর মাঝে মজুদ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অন্য তারাদের সাথে মিলে একটি কোয়েজার উৎপন্ন করতে পারে। বন্ধুরা, এই হলো সেই কোয়েজার যেটি আমাদের ইউনিভার্সের সবচেয়ে উজ্জ্বল বস্তু। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।